আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, প্রিয় শিক্ষার্থী ও আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্লাস করব আজ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর সাথে। আজকে যে পার্টটি নিয়ে ক্লাস করব, অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, নবম দশম শ্রেণীর 14 নম্বর অধ্যায়। এটা একটা রিকোয়েস্টের পার্ট। আসলে 14 নম্বর অধ্যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইন স্কুলে আমি দেখি না তেমন একটা। শুরু করছি আমি ছাত্রছাত্রীর রিকোয়েস্টের জন্য এই চ্যাপ্টারটা শুরু করছি। তো আমরা ধারাবাহিকভাবে এই পার্টটা শেষ করব। আজকে আমরা পার্ট 1 করব। একটা বড় অধ্যায়। আমি চূড়ান্ত ক্লাস শুরুর আগে সম্মানিত ভিউয়ার যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আমার বোর্ডের লেখা সাউন্ড স্পষ্ট কিনা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে আমার সাথে যুক্ত থাকলে কমেন্ট করে জানাতে পারো কোথা থেকে ক্লাসটি দেখতেছো। আর বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে তোমাদের জন্য। যে আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন লাইভে, আপনাদেরকে ধন্যবাদ। দেখা যাচ্ছে আপনাদেরকে লাইভে আছেন। অনুপাত সম্পর্কে আমরা জেনেছি সেই ছোট ক্লাস থেকেই। অনুপাত কি? অনুপাত মূলত দুই বা ততোধিক রাশির তুলনা করতে বোঝায়। অনুপাত দুইটি রাশির ভাগফলকে অনুপাত বলা হয়, ঠিক না? আমরা অবশ্যই সেটা রাশিগুলো কি সমজাতীয় রাশি হবে। আমি দুইটা টাওয়ারের অনুপাত তুলনা করব। মনে করলাম একটা টাওয়ারের উচ্চতা 15 মিটার আর একটা টাওয়ারের উচ্চতা 20 মিটার। তাহলে তাদের অনুপাত আমরা লিখতে পারি 15:20। এই যে এককটা এখানে মিটার, দুটো কিন্তু সমজাতীয় হতে হবে, ঠিক আছে? এই জন্য বলছে একই জাতীয় রাশির ক্ষেত্রে আমরা অনুপাতটা তুলনা করে থাকি। মনে করলাম এখানে দিলাম সেন্টিমিটার, একটা কিছুর উচ্চতা 15 মিটার আর একটার উচ্চতা 20 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমরা এটাকে অনুপাতে প্রকাশ করতে পারবো না। অনুপাতে প্রকাশ করতে হলে অবশ্যই কি আমরা কি করব? সমজাতীয় রাশির ক্ষেত্রে অনুপাতে প্রকাশ করব। অনুপাতের ধর্মগুলো আমরা পেয়েছিলাম, ঠিক আছে? অনুপাতের ধর্মগুলো আমরা বিভিন্ন সময় পেয়েছি। বিশেষ করে আমাদের এই লেভেলে মাধ্যমিক পর্যায়ে 13তম অধ্যায় আছে, 11তম অধ্যায় আছে। অনুপাত, সমানুপাত, ধারাবাহিক অনুপাত ইত্যাদি বিশদ আলোচনা আছে। আমরা সেখানে যাব না আজকে আমরা মূলত এখানে ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজের অনুপাত, সমানুপাত এবং সদৃশতা এই অধ্যায়ে প্রতিসমতা নিয়ে আমরা আছি। তো আমরা অনুপাতের ধর্মগুলো একটু সংক্ষেপে বলি। 1 নম্বরে বললাম a অনুপাত b সমান সমান x অনুপাত y এবং এই মুছার লেখাটা পেয়েছি এবং c অনুপাত d সমান সমান x অনুপাত y, এরকম হলে, ঠিক না? আমরা এই দুইটা অনুপাত আর এই দুইটা অনুপাত সমান হলে, দেখো আমরা লিখতে পারি এখান থেকে, এই দুইটা থেকে আমরা লিখতে পারি a অনুপাত b সমান সমান c অনুপাত d।
ওকে, আমরা এই ধরনের অনেক তথ্য পেয়েছিলাম। মনে করলাম s ইকুয়াল টু 10 আবার m ইকুয়াল টু 10, তার মানে s আর m কি পরস্পর সমান, s সমান সমান m আমরা লিখতে পারি। ঠিক এখানে ab এর যে অনুপাতটা সেটা হলো xy, আবার cd এর অনুপাত cod এর অনুপাতটা হলো কি xy, x অনুপাত y। তাহলে আমরা এই দুইটা থেকে আমরা লিখতে পারি a অনুপাত b সমান সমান c অনুপাত d লিখতে পারি। 2 নম্বরে আমরা লিখি a অনুপাত b সমান সমান b অনুপাত a হলে a সমান সমান b, a সমান সমান b হবে। আমরা একটু সহজে এই ধরনের প্রয়োগ কিন্তু আমরা করেছি। অনুপাতকে একটু ভগ্নাংশ দ্বারা আমরা এটাকে লিখতে পারি a বাই b সমান সমান কি b বাই a, এরকম লিখতে পারি না? তাহলে দেখো এখান থেকে যদি আমরা বর্গগুণন করি তাহলে এটা কি b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি b সমান সমান a লিখতে পারি। ওকে, তাই এটা হলো a অনুপাত b সমান সমান b অনুপাত a হলে কি a অনুপাত b হয়। পেয়ে গেলাম একটা। এবার আমরা আসি তিন নম্বরে আসি, a অনুপাত b সমান সমান x অনুপাত y। এটা হলে অনুপাতের ক্ষেত্রে আমরা ব্যস্তকরণ ধর্ম শুনেছি, ঠিক আছে? তার এটা লেখা যায় b অনুপাত x মানে b অনুপাত a, সরি b অনুপাতে মানে এটা আগে আসবে এটা পরে যাবে, এখানে একই অবস্থা সমান সমান y অনুপাত কি x হয়। আমরা এই প্রয়োগগুলো পেয়েছিলাম মনে আছে, a বাই b সমান সমান c বাই d হলে আমরা এটা ব্যস্তকরণ করেছি কি উপরেরটা নিচে গেছে b বাই a সমান সমান d বাই c। এই ধরনের অনুপাত আমরা আগে পড়েছি, ঠিক না? এই অনুপাতগুলো কি এটা কি ব্যস্ত অনুপাত। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত, ঠিক না? তারপরে আসে আমরা একটা রাশিতে আছি, সেটা হলো a বাই b সমান সমান x অনুপাত y বা a অনুপাত b সমান সমান x অনুপাত y হলে এটাকে আমরা লিখতে পারি a ডিভাইড বাই x সমান সমান b ডিভাইড বাই y। এটা কি বলতে পারি মনে আছে? সরি আমি অনুপাত দিয়ে লিখি, এটা আমরা ভগ্নাংশ দিয়ে না লিখে অনুপাত দিয়ে লিখি a অনুপাত x b অনুপাত y, ঠিক না? যেটাকে আমরা কি বলি একান্তরকরণ করি। যদি ভাগাকারে আমরা দেখাই, যেমন এটা ছিল a বাই b আর x বাই y, একান্তরকরণ এই দেখো এখানে এই যে a অনুপাত b আর x অনুপাত y, তাহলে এখানে কি হলো সেটা হলো এই, ঠিক আছে, এই b আর x এখানকার কি উত্তর রাশি এখানকার পূর্ব রাশি ইন্টারচেঞ্জ হলো, b এর জায়গায় চলে গেল x এর জায়গায় চলে গেল b এর জায়গায় x চলে আসলো আর x এর জায়গায় b চলে গেল। আর যদি আমরা এটাকে ভাগাকারে দেখাই তাহলে দেখো আরো সুবিধা হয় তোমাদের বুঝতে। ভাগাকারে দেখাইলে এটা কর্নারে পরিবর্তন, a ডিভাইড বাই x, এই x এখানে চলে আসলো আর এই b চলে গেল উপরে, b এ যাও x b বাই y। এভাবে আমরা কি সমস্যা সমাধান করেছি এই ধর্মগুলো ব্যবহার করে। তাহলে আমরা সেগুলো একটু, তাহলে এটা হলো কি একান্তরকরণ, ওকে। তারপরে আসি পরের আরেকটা ধর্মে আসি,
এটা হলো আমাদের যেটাকে আমরা বজ্র গুণন বলি, সমান x/y, তারপরে এখানে ay = bx। এটা হলে আমরা লিখতে পারি কি ay, তার মানে আমরা এখানে হলো ay = কি bx। এই দেখো, এটা আমরা কিন্তু আজি মধ্য রাশির গুণফল আর প্রান্তীয় রাশির গুণফল এই ধরনের পেয়েছিলাম, ঠিক না, অনুপাতে। তাহলে a আর y, এটা কি লিখলাম, সরি, ay সমান bx, ay সমান কি bx হয়। এটাকে আমরা সাধারণত বলে থাকি আর গুণন। এটা কি বলে থাকি? এটাকে বলবো আর গুণন। ওকে, আর গুণনটা আমরা যদি আমরা ভাগ আকারে দেখাই তাহলে আরো সহজ হয়। a/b সমান কি আছে x/y, তার মানে আর গুণন ax bx আর ay, সুতরাং তাহলে কি হয় ay = bx হয়। ওকে, যে আমার সাথে যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটা কন্টিনিউ হচ্ছে কিনা, অনেক সময় নেটের কারণে আটকে যায়, একটা সমস্যা আছে, নেটের সমস্যা আছে ইদানিং। তারপরে যে সমস্যাটা হলো সেটা আমরা 6 নম্বরে আসি। a অনুপাত b সমান xy দিয়ে দেখাবো x অনুপাত y হলে এটাকে আমরা লিখতে পারি a plus b অনুপাত b সমান x plus y অনুপাত y। এটা কোনটা বুঝতে পারছি আমরা, ঠিক না? এটা হলো যোজন ধর্ম পেয়েছিলাম। যদি আমরা আর গুণন আকারে যোজনটা দেখাই তাহলে আরেকটু সহজ হয়, ঠিক না? যোজনটা যদি আমরা এভাবে দেখাই আর গুণন আকারে, বিশেষ করে a/b আর এখানে x/y, তাহলে যোজন করি আমরা a plus b/b ঠিক থাকবে, আবার ax plus y/y, এটাকে বলা হয় কি যোজন ধর্ম। এটা আমরা একে ভাগ আকারে দেখালাম আর এটা হলো অনুপাত আকারে। ওকে, এবার আমরা আরেকটা ধর্মে চলে যাই, তাহলে আমরা 7 নাম্বার, সেটা হলো বিয়োজন ধর্মটা। ঠিক একই বাস্তে a অনুপাত b সমান x অনুপাত y হলে কি লেখা যায়, তাহলে এখানে a মাইনাস b অনুপাত b সমান x মাইনাস y অনুপাত y। এটাকে যদি আমরা ভাগ আকারে দেখাই, এখানে এই অনুপাতটাকেই যদি ভাগ আকারে দেখাতে যাই, হ্যাঁ, তাহলে দেখেন আমরা ভাগ আকারে কি পাই, a/b সমান x/y। তখন তাহলে যদি আমরা কি করব, বিয়োজন করব, সুতরাং a মাইনাস b ডিভাইড বাই b সমান x মাইনাস y ডিভাইড বাই y। এটা কি বিয়োজন। এই কাজগুলো আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা প্রয়োগে এগুলো ব্যবহার করি। বিশেষ করে বীজগণিতে তো আমাদের আছে, ত্রিকোণমিতিতে কিন্তু এই প্রয়োগগুলো আমরা করে থাকি। আমরা দেখেছি 9 এর 1 2 এর অঙ্ক করছি, 10 এর অঙ্ক করেছি, সেখানে কি আমরা 9 এর 1 2 তে এগুলো অনেক ব্যবহার করেছি। তারপরে সেট ফাংশনও ব্যবহার করেছি এই প্রয়োগগুলো। এবার আমরা চলে আসি যোজন বিয়োজন একসাথে কিভাবে করব, ঠিক না? তাহলে সেটা হলো যোজন বিয়োজন একসাথে। তাহলে
a অনুপাত b সমান সমান x অনুপাত y হলে সেটাকে আমরা লিখতে পারি a প্লাস b অনুপাত a মাইনাস b সমান সমান x প্লাস y অনুপাত x মাইনাস y, যেটাকে আমরা যদি ভাগাকারে লিখি তাহলে এটা হলো একসাথে, এটা হলো যোজন বিয়োজন বলে, যোজন বিয়োজন একসাথে বলে যোজন বিয়োজন। আর যদি আমরা ভাগ আকারে দেখাই তাহলে a বাই b সমান সমান x বাই y হলে এটাকে আমরা যোজন বিয়োজন করে পাই কি পাই, তাহলে a প্লাস b উপরে যোগ, যোজন বলে যোগ, আর বিয়োজন a মাইনাস b সমান সমান x প্লাস রাইট সাইডে x প্লাস y x মাইনাস y। হয়ে গেল আমাদের অনুপাতের ধর্মগুলো, ঠিক না? অনুপাত ও সমানুপাতের যে ধর্ম আছে সেগুলো গেল। আমরা একটু এবার জ্যামিতিক সমানুপাত চিন্তা করি। জ্যামিতিক সমানুপাত কি চিন্তা করি? জ্যামিতিক সমানুপাত চিন্তা করতে গিয়ে আমাদের এখানে সর্বপ্রথমে আমরা যে জ্যামিতির ব্যবহার আমরা শিখেছি সেটা হলো ত্রিভুজের ব্যবহার শিখেছি, ঠিক না? ত্রিভুজ সংক্রান্ত যে বিশেষ 6-7 থেকে শুরু হয়েছে সমস্যা ছিল, তারপরে অষ্টম শ্রেণীতে এসে আমরা চতুর্ভুজ পেয়েছি, তারপরে অন্যান্য যে ক্ষেত্র বৃত্ত ক্ষেত্র সেগুলো পেয়েছি। অষ্টম শ্রেণীতে বৃত্তের কিছু অংশ ছিল। এবার আমরা জ্যামিতিক সমানুপাত জ্যামিতিক সমানুপাত দিয়ে আলোচনা করব। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখেছি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ নামকরণ করলাম। আমরা ত্রিভুজের সাধারণ যে ক্ষেত্রফলটা মনে আছে সেটা আমরা জানি, ঠিক না? ত্রিভুজের ক্ষেত্রফলটা কি ছিল? বলো তো দেখি, এটা একবারে পারবা, একেবারে সহজ প্রশ্ন, ছোট কাল থেকে জেনে আসছো। সেটা লিখি, বলি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, ঠিক না? বা 2/1 ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এটা হলো ত্রিভুজের কমন সূত্র। তার মাঝে আমরা বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এগুলোর ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি, আলাদা আলাদা ক্ষেত্রফল আছে। এখানে একটা একক হবে বর্গ একক, ঠিক না? আচ্ছা আমরা দেখো বর্গ একক, তাহলে এই ত্রিভুজের কি ভূমি কোনটা উচ্চতা কোনটা সেটা তো আমরা জানি। ভূমি সাধারণত তোমরা জানো কি ভুয়ের সমান্তরাল রেখাটা, যেমন আমরা এখন ভুয়ের উপরে দাঁড়িয়ে আছি, তাহলে এই ভুয়ের সমান্তরাল রেখা কোনটা আছে? বিচি, তার বিচিটা হলো কি ভূমি। এই ত্রিভুজটাকে আমরা যদি একটু ঘুরিয়ে দেই, মনে করো এখানে আমরা দিয়ে দিলাম এই সিটাকে উপরে নিয়ে গেলাম, সি উপরে নিয়ে গেলাম, এ এখানে চলে, তার বি এখানে চলে আসলো, তখন দেখো এই ত্রিভুজের ভূমি বলবো বি এ বি, ঠিক না? কি বলবো? ভূমি বলবো এ বি, আর এখানে বলবো ভূমি কি বিচি। এখন আরেকটা জিনিস কি উচ্চতা। উচ্চতা কোনটা? উচ্চতা হলো এই ত্রিভুজে আমরা সাধারণত এই উপরের ভূমির উপরের বরাবর যে বিন্দুটা থাকে তাকে বলে শীর্ষ। তাহলে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত, এখানে ত্রিভুজ তিনটাই শীর্ষবিন্দু, এ বি সি তিনটাই কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন এ উপরে আছে, এই জন্য বলি শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে খাড়া যে দৈর্ঘ্যটা হবে সেটা হলো ভূমি। তাহলে এটা যদি আমাদের h হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হলো কি
হাফ ইন্টু ভূমি হলো বিসি আর ইন্টু এইচ হলো উচ্চতা। ওকে, ঠিক এই ত্রিভুজের ক্ষেত্রে যদি ক্ষেত্রফলটা আমরা বলি তাহলে এটা উচ্চতাটা ধরলাম এইচ আর এই ভূমিটা হলো কত এবি, তখন এটার ক্ষেত্রে হাফ কি ভূমি উচ্চতা এবি ইন্টু এইচ, এ হলো আমাদের বর্গ একক। বর্গ একক এভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জেনেছি, ক্ষেত্রফল আঁকা ক্ষেত্রফল বের করেছি। এখন আমাদের যে জিনিসটা আমরা বের করব বা যে জিনিসটা আমরা জানবো সেটা হলো দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক। সমানুপাতিক তাহলে কি বললাম, দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক। আমরা সেম দুইটা ত্রিভুজ আঁকি। এক নম্বরে যে তথ্যটা আমার মনে আছে তোমাদের বললাম, দুইটি ত্রিভুজের উচ্চতা সমান, শুধু উচ্চতা সমান, অন্য কিছু সমান বলি না। উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক। তা আমরা আঁকি, দুইটা ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, এটা নাম দিলাম এ বি সি, উচ্চতা হলো এইচ দিলাম এইচ। আরেকটা ত্রিভুজ আঁকলাম সেটা হলো ডি ই এফ, উচ্চতা এইচ। একটা জিনিস লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা, এখানে আমরা দুইটা ত্রিভুজ এঁকেছি, উচ্চতাটা সমান এঁকেছি, উচ্চতা সমান এঁকেছি, কিন্তু বাকিগুলো দেখো, বাকি বাহুগুলো এখানে বিসি আর ইএফ কিন্তু সমান নয়, ভূমি আর কি ভূমি আর অন্য বাহুগুলো কিন্তু সমান না। আমাদের দরকার উচ্চতা সমান। বলা আছে দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে আমাদের দেখাতে হবে এদের ক্ষেত্র। তাহলে আমরা যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, সুতরাং এবিসি এর কি ক্ষেত্রফল কত হবে দেখো, হাফ ভূমি পূরণ উচ্চতা, ভূমি কত বিসি, উচ্চতা কত এইচ। ওকে, এখানে আমাদের একটা কি আছে একক আছে, তো আমরা এককটা এখন আর দিব না, কারণ আমরা এটা অনুপাত বের করব। তো আমরা জানি অনুপাতের কোনো একক থাকে না। কেন? অনুপাত একটা ভগ্নাংশ জাতীয় রাশি। মনে করো এখানে লিখলাম কোনো কিছুর একক লিখলাম 10 মিটার, এখানে লিখলাম 8 মিটার, তার মানে এই মিটার মিটার কাটা যাচ্ছে, তার মানে এখানে থাকতেছে অনুপাতটা 10 বাই মানে 10/8 যেটাকে বলে, বা 8/10। তো এটাকে আমরা লিখতে পারি 10:8। তার মানে এই ধরনের রাশির ক্ষেত্রে কি একক নেই। যদিও একটু বেসিক জিনিসটা বলতে ছোট ক্লাসের পর আমি একটু রিক্যাপ করতেছি, এগুলো আবার পুনরায় মনে করে দেওয়ার জন্য। ঠিক আছে, একইভাবে ডিইএফ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ঠিক আছে, এখানে কি হাফ ইএফ, ক্ষেত্রফলটা কি ইএফ, ভূমিটা ইএফ আর ইনটু কি উচ্চতা কিন্তু একই আঁকলাম। তাহলে আমরা এবার এই তাদের ক্ষেত্র অনুপাতটা বের করি। তাহলে ত্রিভুজ এ বি সি অনুপাত কি হলো ডিইএফ ডিইএফ এফ সমান সমান কি আছে হাফ ইন্টু বিসি ইন্টু এইচ সমান সমান অনুপাত, সরি এই ত্রিভুজের অনুপাত, এবিসি এর অনুপাত, আর কি লিখলাম এই ডিইএফ এর অনুপাত। তাহলে এখানে হাফ কি হবে ডিই হাফ ইএফ, সরি হাফ এখানে কি ইএফ ইনটু কত
এইচ। এখন দেখো এই অনুপাতটা যদি চিন্তা করি, তাই এই অনুপাতের কমন অংশ কি আছে? হাফ আছে, হাফ বাদ, আর কি আছে? এইচ আছে, এইচ এইচ বাদ। তাহলে এখানে কি থাকতে বললাম, হাফ এইচ দ্বারা কি করি, ও আমরা জানি অনুপাতকে একই রাশি একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। ছোট্ট একটা অনুপাত যদি আমরা এখানে একটু দেখিয়ে দেই, তো মনে করো আমরা লিখলাম 5/2 সমান, এখানে লিখলাম 7/2, ঠিক না? তাহলে এখানে এটা কি 5:2 আর 7:2। তাহলে আমরা কি করলাম, এই উভয় পক্ষে এই অনুপাতের এই রাশিটাকে যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2 কিন্তু আউট হয়ে যায়। তার মানে আমরা এটা লিখতে পারি কত, 5:7, 5 সমান সমান 7, ঠিক না? এইভাবে আমরা অনুপাতকে কি করতে পারি, ভাগ করতে পারি, একই জাতীয়। ওকে, তাহলে আমরা দেখো এখানে এই অনুপাতের এখানে থাকে কি, বিসি ইনটু কত, ইএফ। তাহলে সুতরাং এটা কি ত্রিভুজ এবিসি অনুপাত ডিইএফ। তাহলে এই দুইটা এখানে পেয়ে গেলাম, এবিসি এর ক্ষেত্রফল অনুপাত কি ডিইএফ এর ক্ষেত্রফল সমান সমান বিসি অনুপাত ইএফ। বিসি কি, এই ত্রিভুজের প্রথম ত্রিভুজের ভূমি, এই ত্রিভুজের ভূমি, আর ইএফ কি এই ত্রিভুজের ভূমি। তার মানে পেয়ে গেলাম আমরা ত্রিভুজের কি উচ্চতা সমান হলে তাদের কি ভূমি আর ক্ষেত্রফলের অনুপাতটা সমান হবে। দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে তাদের ভূমি ও ক্ষেত্রফলের অনুপাত সমান হবে। আমার ক্লাসটা কত মিনিট চলে দেখি একটু। হ্যাঁ, আচ্ছা, আরো কিছুক্ষণ। তাহলে যেটা বলবো, এই মুহূর্তে কোনো শিক্ষার্থী যদি আমার সাথে আমার লাইভে যুক্ত হয়ে থাকেন, শিক্ষার্থীরা তোমরা কি করবা, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। আর ক্লাসটি যদি অনলাইনে আছে তাহলে সেটা কি করা যায়, সেটা তোমরা দেখার জন্য পরে লাইভ শেষ হলে আবার পুনরায় টেনে দেখতে পারবা সম্পূর্ণ ক্লাসটি। একটা কি সুবিধা আছে, সেটা কি সুবিধা আছে, তোমরা সেটা দেখবা। এবার দেখো আরেকটা জিনিস আছে, দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে, প্রথমটা আছে এটা যেটা দেখাইছিলাম, দুইটা ত্রিভুজের উচ্চতা সমান। এখন বলা আছে দুইটা ত্রিভুজের ভূমি সমান হলে তাদের ক্ষেত্রফল ও উচ্চতাটা কি সমানুপাতিক। এই যে আমরা এই তাদের ক্ষেত্রফলের, এই ক্ষেত্রফলের অনুপাত এই ক্ষেত্রফলের অনুপাত, আর এই ক্ষেত্রে এই ভূমির অনুপাত এই ভূমির, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা, আর এই ত্রিভুজের ভূমি, এই ত্রিভুজের ভূমি এটা, আর এই সমানুপাতিক। এই যে সমান অনুপাতটা কি সমান, দুইটা রাশির অনুপাত যখন তাদের অনুপাতগুলা কি হলো সমান হলো, তখন এটা বলে সমানুপাতিক। তাদের অনুপাতগুলো সমান, এখানে ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত আর ভূমির দ্বয়ের অনুপাত সমান। এই যে সমান চিহ্নের কারণে এই জন্য আমরা বলি এগুলো কি সমানুপাতিক। এখন তোমরা তাহলে হলো হোমওয়ার্ক কি, এইখানে আমরা 1 নাম্বার সমস্যাটা করাইছিলাম তোমাদের বইয়ের, এবার 2 নাম্বারটা তোমরা করবা। সেটা হলো বইয়ের 267 পৃষ্ঠা, ঠিক না, 267 পৃষ্ঠা 2 নাম্বার দেখো। সেখানে বলা আছে কি, বলা আছে ত্রিভুজের উচ্চতা আর দুটো ত্রিভুজের উচ্চতা সমান হলে দেখাও যে এদের ক্ষেত্রফল ও ভূমির অনুপাতটা সমান। ঠিক একই ভাবে এভাবেই সেখানে শুধু ভূমিটা সমান দেখাবে, উচ্চতাটা কি সমান দেখাবা না। এবার আমরা একটা সরাসরি তোমাদের উপপাদ্য একে চলে যাই। তোমাদের এখানে মানে উপপাদ্য তোমার এই চ্যাপ্টারের প্রথম, কিন্তু আমাদের বইয়ের এভারেজ আসলে সেই উপপাদ্যটার নাম হবে 28 নাম্বার উপপাদ্য। সেখানে চলে যাই। তোমাদের সাথে বই আছে নিচে 28 নাম্বার উপপাদ্যটা একটু পরে দেখো তো কি বলা আছে, আমাকে একটু বলো। আমি আগে বলেছি এটা একটা বড় চ্যাপ্টার, আমরা এটা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শেষ করব, এটা পার্ট 1 2 দিয়ে। হ্যাঁ, আজ আমরা পার্ট 1 শুরু করছি। তাহলে উপপাদ্য 28 চলে আসলাম। আমাদের বইয়ের
উপপদ্য। এখানে আমরা প্রথম উপপদ্যের ক্ষেত্রে বলা ছিল, মনে আছে উপপদ্যের ক্ষেত্রে কয়টা অংশ আছে? উপপদ্যের মনে আছে বলো তো তোমরা? উপপদ্যের 4টা অংশ থাকে, ঠিক না? একটা কেটে যেটাকে বলে সাধারণ নির্বাচন, আর বিশেষ নির্বাচন, অঙ্কনের বিবরণ, আর হলো প্রমাণের ধাপগুলো। সাধারণ নির্বাচন অনেক সময় যদি সরাসরি তথ্য দেওয়া থাকে, যেমন সরাসরি তথ্য দেওয়া কি, যেমন বলে দিল একটা ত্রিভুজ সংখ্যা উপপাদ্যের, বলে দিল ত্রিভুজ এবিসি, এবিসি এর এবি ও বিসি এর বাহুদ্বয়ের মধ্যমা ইত্যাদি বলা থাকলো, তখন এটা সাধারণ নির্বাচন। আর এটা আর তথ্য একই কথা, তখন আর সাধারণত আমরা সাধারণ নির্বাচন লিখি না, যেটা দেওয়া থাকে। আর চিত্র ছাড়া যখন তথ্য দেওয়া থাকে তখন সেটাকে সাধারণ নির্বাচন বলে থাকে, তখন আমরা এটাকে সাধারণ নির্বাচন বলে থাকি। আলবিরামো দেখো তো, এই যে সাহায্যের জন্য আইছে, সাহায্যের জন্য। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আমাদের এটা কি 28 নম্বরটা কি, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা, ওই সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। যে কোনো ত্রিভুজের কি বাহুর সমান্তরাল, কোন ত্রিভুজ যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে আমাদের প্রথম কাজ হলো তথ্য অনুযায়ী চিত্রটা আঁকা। এটা আমাদের তথ্য আমি লিখলাম না, সেটা তোমাদের বইয়ে আছে, আমরা বিশেষ নির্বাচনাতে বইয়ে এটা লিখবো। আমরা দুটো ত্রিভুজ আঁকি, কারণ দুইটা আঁকতে হবে, বলা আছে কি যে কোনো ত্রিভুজের যে কোনো এক বাহুর সমান্তরাল সরলরেখা, মনে করলাম এবিসি একটা ত্রিভুজ, তার এক বাহুর সমান্তরাল সরলরেখা, যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহু বা এদের বর্ধিতাংশকে যেমন এটাকে বাড়াই দিই, আমরা এটা যে আচ্ছা এই তথ্য অনুযায়ী তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল, মনে করলাম এবিসি একটা আঁকলাম, বলছে যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, তা আমরা বিসি সমান্তরাল নিতে পারি অথবা এসির। যেমন এখানে যদি আমরা দেখো আরেকটু ডিটেইলস যদি বলি, আমরা যদি এখানে এ বি সি, বিসি এর সমান্তরাল রেখা এইভাবে হবে, আর যদি এসি এর সমান্তরাল রেখা আঁকতে চাই তাহলে এইভাবে হবে। আবার যদি আমরা এবি এর সমান্তরাল রেখা আঁকতে চাই তাহলে এইভাবে হবে, ঠিক না? এটাই বলা আছে যে কোনো বাহুর সমান্তরাল রেখা অথবা তার বর্ধিত অংশ। যদি আমরা যেমন মনে করো এবি কে, যেমন এটার জন্য হলো কি এবি কে আমরা বাড়াইলাম, এ বি সি, এটাকে পিছনে থেকে বাড়াইলে তাহলে বর্ধিত অংশ, তখন এটা হবে কি ডি। আমরা মনে করলাম এখানে বিসি এর সমান্তরাল সরলরেখা বললাম ডিই, কি বললাম ডি, তাহলে এখানে বললাম এই এবি আর এসি এর বর্ধিত অংশের সমান্তরাল সরলরেখা কি ডি, ঠিক না? এইটা আমরা বললাম, এইটা দিয়ে প্রমাণ করা যায়, এটা একই কথা, ঠিক না? এই জন্য আমাদের অনেক সময় এখানে দুইটা চিত্র দিয়ে একটু বলতে পারি। ওকে, এবার আমরা চলে আসি বিশেষ নির্বাচনটা, খুব তাড়াতাড়ি, আমাদের সময় কম আছে, তাড়াতাড়ি করতে হবে। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি, এটা আঁকলাম ত্রিভুজ এবিসি, মনে করি ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল
সরল রেখা ডি, ঠিক না? ডি বলছে কি সমান্তরাল সরল রেখা। এই ডিটা আবার একটু লিখে দেই, ডি যথাক্রমে এ বি আর এসি কে, এ বি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে কি, সেটা একটু মনে রাখতে হবে। দেখো আমাদের তথ্যটা থেকে প্রমাণটা বেরিয়ে আসবে। আমাদের যেই সাধারণ নির্বাচন সেটা বলা আছে কি, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করছে, ঠিক না? তার মানে এখানে এই যে এবিসি ত্রিভুজের এক বাহু হলো বিসি, এই সমান্তরাল সরলরেখা কোনটা ডি, এই ডিটাকে অপর দুইটা বাহু কোনটা এবি আর এসি কে সমান অনুপাতে বিভক্ত করেছি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, এই যে এডি অনুপাত এই ডি বিন্দুটাকে দুই ভাগ করছে, এই দুই ভাগের অনুপাত এডি অনুপাত বিডি সমান এই অনুপাত কি ই সি। ওকে, এইটা আমাদের প্রমাণ করতে হবে, এই অনুপাত এই সি, ঠিক না? এই পাশে এটা হলো এডি আর এই পাশে এই। আমরা যদি এটাকে মনে করো তাকে উপরে আগে বিডি দিই তাও দিতে পারো, আগে যদি বিডি দিই উপরে এডি দাও তাও দিতে পারো, সমস্যা নাই। এবার একটু ঝটপট আমরা চলে আসি অঙ্কনটা, একটু অঙ্কন আছে খুব তাড়াতাড়ি। এখানে এই বি কমা ই যোগ করলাম আর ডি কমা সি যোগ করি, বি কমা ই ও ডি কমা সি যোগ করলাম। ওকে, অঙ্কন হয়ে গেল। অঙ্কনের বিবরণটা অনেক সময় নাও থাকতে পারে, এটা তথ্যের উপর নির্ভর করে, আমাদের তথ্যতে কি দেওয়া আছে, ঠিক আছে? চারটা অংশ ঠিক আছে, অনেক সময় উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কনের বিবরণটা কি অঙ্কন নাও থাকতে পারে, এটা আমাদের নির্ভর করে সাধারণত তথ্যের উপরে। এবার আমরা চলে আসি প্রমাণে, চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা আমার সাথে আছে তো? তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমাদের বিভিন্ন জায়গায় কম হয়েছে, এই জন্য আমাদের এক স্টুডেন্ট, ঠিক না? খেয়াল করুন, আমরা একটা কথা এখানে লিখেছি, ত্রিভুজ এডিই, এডিই, ঠিক না? আবার ত্রিভুজ বিডিই, বিডিই, এই দুইটা ত্রিভুজের উচ্চতা কত? উচ্চতা কিন্তু ডি, যদি আমরা এটা ত্রিভুজ ওইভাবে আঁকি, তো যেন একই উচ্চতা বিশিষ্ট, বুঝছো? যদি আমাদের ত্রিভুজের শীর্ষবিন্দুটা ই ধরি, ঠিক আছে, তাহলে দেখো এটা কি একই উচ্চতা বিশিষ্ট। তাহলে একটু আগে মাত্র দেখাইলাম একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যদি উচ্চতা একরকম থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আর ভূমির উচ্চতা সমান হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং আমরা লিখি অনুপাতটা সমান ত্রিভুজ এ ডি ই, ভাগফল আকারে লিখতে পারি, অনুপাত আকারে লিখতে পারি।
আর ত্রিভুজ বিডিই, ত্রিভুজ বিডিই সমান সমান এই দুটার অনুপাত সমান সমান কি, এটা উচ্চতা এক, তাহলে ভূমি কোনটা, আমাকে ভূমি চিনতে হবে, ঠিক না? তাহলে ভূমি হলো এইটার ক্ষেত্রে এই এডি আর এটার ক্ষেত্রে কি বিডি, ঠিক না? তাহলে এই উপরটা এডিই ত্রিভুজের ভূমি কত এডি, আর এই বিডি ত্রিভুজের ভূমি কত বিডি, ঠিক আছে? এখানে সেই যথার্থটা একই লিখতে পারো, কি একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল ও ভূমির অনুপাত সমান। একই উচ্চতা, একটু তাড়াতাড়ি লিখতে হয়, সময় কম আমাদের বিশিষ্ট ত্রিভুজের উচ্চতা ও ভূমির অনুপাত সমান। আচ্ছা, ওকে, আমার সাথে আছো তো, ধন্যবাদ। একটু লম্বা করতে, গণিত ক্লাসটি লম্বা না করলে আমরা আসলে মূলত সাকসেসে আমরা যে শিখন অর্জন সেখানে যেতে কষ্ট হয়। এবার আমরা একইভাবে আমরা দ্বিতীয় অবস্থায় দ্বিতীয়টাতে চলে যাবো, আবার ধাপ 2 তে চলে আসবে। ধাপ 2 তেও একইভাবে বলবো ত্রিভুজ এডিই, এডি এর সাথে আবার দেখো এই যে ডিই, ত্রিভুজ ডিইসি, এই দুটো ত্রিভুজের কথা কি চিন্তা করবো। আবার ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ ডি, এখানে কি এই পাশেরটা ডিইসি, ডিইসি। প্রথমটা নিয়েছিলাম এই যে বিডিই, মানে এই যে উপরে এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, আমাদের কোন দুটো নিচ্ছি সেগুলো একটু খেয়াল করতে হবে। এগুলো কি একই উচ্চতা বিশিষ্ট, আগের কথা, একই কি উচ্চতা বিশিষ্ট। ওকে, এখান থেকে আমরা ঠিক একই ভাবে লিখতে পারি, যদি একই উচ্চতা বিশিষ্ট তাহলে ক্ষেত্রফল আর ভূমির অনুপাতটা সমান, তাহলে সেটা কি এ ডি ই, হ্যাঁ, আর এই ক্ষেত্রফলটা কি ত্রিভুজ বি ডি, না এখানে হলো ডিইসি, হ্যাঁ এখানে হলো ত্রিভুজ ডিইসি সমান সমান কত, তাদের ভূমির অনুপাতটা। এখানে ভূমি কোনটা, এখানে একটা হলো এই এডিই ত্রিভুজের ভূমিটা হলো এই এই, আর ডিইসি এর ভূমিটা হলো কত সিই, তাহলে ই বা ইসি আমরা যেটাকে বলি সিই বা ইসি, হ্যাঁ। আচ্ছা, ইসি লিখি, দেখা যায়। তাহলে আমরা কিভাবে লিখলাম, এটা ওই যথার্থটা হবে ওই যে উপরেরটা একই যথার্থতা হবে, আমার একটু আমাদের শেষ করতে হয়, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার সাথে যারা আছে এই মুহূর্তে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, আর আপনারা আমার ক্লাসটি শেয়ার করে দেন, কারণ এটা আমাদের মনে হয় মাধ্যমিক লেভেলের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসগুলো আমাদের দশম শ্রেণীর জন্য, নবম শ্রেণী এখনো হয় না, দশম শ্রেণীর জন্য এগুলো ইম্পর্টেন্ট। অবশ্যই দশম শ্রেণী কোনো শিক্ষার্থী থাকলে তাদেরকে দেখার সুযোগ করে দেন, অবশ্যই বলবে, চ্যালেঞ্জ দিয়ে বললাম, তারা বলবে আমার কিছু শিখা হয়েছে ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা চলে আসি ধাপ 1 2। এখানে 1 এ ছিলাম আমরা, এই যে অংশটা পেয়েছিলাম, আর 2, তো এবার আবার 1 আর 2 গেলে এবার তৃতীয় ধাপে গেলাম আমরা। তৃতীয় ধাপে বলি আমরা, তৃতীয় ধাপে বলবো আমরা। যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে। এবার ধাপ 3 একটা একটু আমরা যেহেতু ত্রিভুজ ডি, এটা ছিল আমাদের কত, এটা ছিল বি, তাহলে বিডিই সমান সমান ত্রিভুজ ডিইসি, ত্রিভুজ ডিইসি। স্যার এই লাইনটা আমি একটু যথার্থতা এখান দিয়ে লিখি, এই লাইনটা যদি আমরা একটু নিচে এখানে যাই, এই দুইটা ত্রিভুজ বিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজ ডিইসি এই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা সমান, কিভাবে বলতে পারি? আমাদের বর্তমান বইয়ের 15 সেটা বলা আছে, অথবা অষ্টম শ্রেণীতে আমাদের চতুর্ভুজ সংক্রান্ত
হচ্ছে আগের বইয়ে যখন অষ্টম শ্রেণী, বর্তমান অষ্টম শ্রেণীতে এটা 15 নম্বর অধ্যায় চলে আসে, নবম শ্রেণীতে চলে আসে, আগের বই অষ্টম শ্রেণীতে ছিল। দুইটা ত্রিভুজ যদি একই ভূমি আর একই সমান্তরাল রেখার দ্বয়ের মধ্যে অবস্থিত হয়, তাদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত সমান। তাহলে আমরা সেটা লিখি, দুইটা ত্রিভুজ একই ভূমি ডি ও একই সমান্তরাল যুগল। তাহলে এখানে লিখি একই ভূমি ডি ও একই সমান্তরাল যুগল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত, সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত বললে দিস, মানে জোড়া যুগলের মধ্যে অবস্থিত, এই কথাটা। তার মানে একই ভূমি আর এক, দেখো একই ভূমি কিভাবে, এই যে বি ডি ই, তার মানে ডি রেখাটা কিন্তু এখানে আছে, আবার ত্রিভুজ ডি ই সি, ডি রেখাটা কিন্তু দুইটাতে কমন আছে, তো এটা ভূমি। আর সমান্তরাল রেখা কি, এই ডি ই আর বিসি তো আমরা প্রথমেই বলেছি যে দুটো সমান্তরাল রেখাতে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান হয়। এইবার দেখেন আমরা আসি, শেষ পর্যায়ে চলে আসি, এখানে চলে আসি অবস্থিত। সুতরাং এখন আমরা কি বলতে পারি, এখন আমরা বলবো এই যে আর আগে আমরা যে ক্ষেত্রফলটা লিখলাম, সুতরাং এ ডি ই ত্রিভুজ বি ডি ই সমান সমান ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ বি ডি, এখানে ডিইসি ত্রিভুজ ডিইসি, তাহলে এই দুইটা সমান, ঠিক না? খেয়াল করে দেখেন কেন সমান এই দুইটা। আমাদের এখানে দ্বিতীয় ধাপে ছিল ত্রিভুজ এ ডি ই বাই ত্রিভুজ বি ডি ই সমান একটা ছিল, আর তৃতীয় ধাপে ছিল ডিইসি, এই দুইটা সমান ছিল, ঠিক। সাধারণত এই যে আমরা একটু দেখিয়ে দিই, এখানে পাইছিলাম এডি ডিভাইড বাই বিডি, আর এটা পাইছিলাম এ ডিভাইড বাই ইসি, এটা পেয়েছিলাম। এটা যে দ্বিতীয়, প্রথম ধাপে, আর এটার কি দ্বিতীয় ধাপে। এখন দেখেন আমরা বলতে পারি কি, এখানে পাইলাম কি বিডিই ত্রিভুজ কি ডিইসি সমান, এটা যদি সমান, মনে করেন এখানে আমরা 5, তাই এখানে 5, ওকে 5 দিলে বাদ দিলে তাহলে এটা কি হবে, সমান হবে না? তাহলে আমরা লিখে দিলাম এই দুইটা ত্রিভুজ এইটা আর এই অংশটা সমান হলে তাহলে এখন এটার মান বসিয়ে দিই। তাহলে এডি এর মান কত, এডি ডিভাইড বাই বিডি সমান এটা কত, এটাই চলে আমরা। সুতরাং 4 নম্বর ধাপে দিতে পারি, আর না দিলে চলবে, সরাসরি মান। সুতরাং এইটার মানটা লিখতে পারি আমি এডি ডিভাইড বাই বিডি, আর এটা মানটা কি এই ডিভাইড বাই ইসি, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি এডি অনুপাত বিডি সমান সমান এই অনুপাত ইসি। খেয়াল করেন, তাহলে এটার উপর আমরা বলা আছে আমাদের ত্রিভুজের কি, এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম, এই যে দ্বিতীয় চিত্রের ক্ষেত্র এরকমই হবে। এই তথ্যই দেখেন আমরা এভাবে চিত্র আঁকলে এরকমই হবে। তো আমরা মূলত এই চিত্রটা বুঝিয়ে দিয়েছি, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে একই সবগুলো হবে। তো আমরা একটা চিত্র পরীক্ষায় আমরা একটা চিত্র হবে, এই চিত্রটা লিখে দিলে কোনো সমস্যা নাই। জাস্ট আমাদের এই জিনিসগুলো দরকার আছে ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে আমরা পেয়ে গেলাম কি, এই ত্রিভুজের এই যে বলা আছে তৃতীয় বাহু, যে কোনো এক বাহু সমান্তরাল যে রেখাটা, সেই সমান্তরাল রেখাটাই বাহুকে যে বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে ডি বিন্দুতে আর এখানে ই বিন্দুতে, তাহলে এই যে বিন্দু ছেদ করলো তখন এই এ বি আর এসি কে দুই ভাগ করছে, দুইটা ভাগে কি ভাগ, সে একটা হলো এডি আর একটা বিডি, আর এটা হলো এসি এই আর একটা হলো সি। তাহলে এই দুইটা অনুপাতকে কি বলছে, সমান অনুপাতে বিভক্ত করছে এই রেখাটাকে। তাহলে এডি ডিভাইড বাই বিডি আর এই ডিভাইড বাই সি। আশা করি আমি যদি প্রথম থেকে, আবার যারা পরে যোগ দিয়েছে শিক্ষার্থীরা, যারা পরে যোগ দিয়েছো, যদি লাইভটা এই অংশটা প্রথম থেকে বিস্তারিত বলেছি,
যদি টেনে আবার দেখো ইনশাআল্লাহ বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে আজকে সময় কিন্তু অনেক হয়ে গেছে, রেখে দিলাম। আমার পরবর্তী আমাদের 11:30 আরেকজন স্যারের ক্লাস আছে। খুদা হাফেজ, এখানে রেখে দিলাম।